গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ৫। মোট ৯টা হাতি শিকার করলাম আমরা, আর এজন্য ব্যয় হলো ২ দিন। সময়টা ব্যয় হলো আইভরি সংগ্রহ করে ওগুলোকে গভীর বালিতে চাপা দেওয়ার জন্য। বিশাল এক গাছের নিচে বালি চাপা দিলাম আইভরিগুলো, যাতে বহুদূর থেকেও জায়গাটা শনাক্ত করা সম্ভব হয়। নিশ্চিতভাবে বলা যায় এক দুর্দান্ত আইভরি সংগ্রহ। এর আগে এত ভালো আইভরি আর সংগ্রহ করিনি। এক একটা আইভরির ওজন গড়ে ৪০ থেকে ৫০ পাউন্ড। আর যদ্দূর আমরা ধারণা করতে পেরেছি, খিবার খুনি হাতিটার জোড়া আইভরির ওজন ছিল ১৭০ পাউন্ড। হতভাগ্য খিভার লাশটা সমাহিত করলাম একটা আফ্রিকান স্তন্যপায়ী প্রাণী অ্যান্ট বিয়ারের গর্তে। তার অ্যাসেগাইটাও দিয়ে দেওয়া হলো সাথে সাথে, যাতে পরলোক যাত্রায় এটা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। তৃতীয় দিন আবারও শুরু হলো আমাদের যাত্রা। আশা করছি কোনো একদিন হয়তো ফিরতে পারবো এই পথে, আর তখন বালি খুঁড়ে বের করব এই আইভরির সংগ্রহ। বিশদ বর্ণনা না দিয়ে শুধু এটুকু বলতে পারি, সুদীর্ঘ আর ক্লান্তিকর সেই পদযাত্রায় অসংখ্য রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হয়ে অবশেষে আমরা হাজির হলাম লুকাঙ্গা নদীর কাছে, সিটান্ডার ক্রালে। আর এখান থেকেই শুরু হলো আমাদের সত্যিকারের অভিযাত্রা। সে জায়গাটায় উপস্থিত হওয়ার কথা এখনও খুব ভালোভাবে মনে আছে। ডান দিক ছিল স্থানীয় বাসিন্দাদের একটা ছড়ানো ছিটানো বস্তি, কয়েকটা পাথর নির্মিত গবাদি পশুর প্রাল, পানির কাছে কিছু ফসলি জমি, যেখানে এই বুনো আদিবাসীরা সামান্য ফসল ফলাত। এই ফসলি জমির পরেই রয়েছে সুবিস্তৃত ঘেঁষো প্রান্ত, ছোট ছোট শিকাররা যেখানে চড়ে বেড়ায়। জায়গাটার বাদিকে রয়েছে সুবিশাল মরুভূমি। এই জায়গাটাকে মনে হচ্ছে উর্বর ভূমির শেষ ঠিকানা। এটা বলা কঠিন ঠিক কি কারণে। প্রকৃতির এক আকস্মিক পরিবর্তন দুপাশের স্থলভাগের। তবে কারণ যাই হোক, এটাই চরম বাস্তবতা। আমাদের আস্তানার ঠিক পাশেই বয়ে চলেছে ছোট্ট একটা জলধারা, যার দূর প্রান্তে রয়েছে একটা পাথুরে ঢাল। ২০ বছর আগে ঠিক ওখান থেকে হামাগুড়ি দিয়ে এগুতে দেখেছিলাম সলোমনস মাইন্স থেকে ভগ্ন মনোরথ হয়ে ফেরা হতভাগ্য সিলভেস্টাকে। আর সেই ডাল সরানোর পরপরই শুরু হয়েছে জলবিহীন মরুভূমি। কেবল দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার স্থানীয় উদ্ভিদ কারুঝোপের দেখা মেলে সেই ঊষর মরুতে। আমরা যখন ক্যাম্প করলাম তখন অপরাহ্ন। সারাদিন আগুনের গোলার মতো তাপ ঠেলে মরুর বুকে অস্তমিত হওয়ার আয়োজন করেছে সূর্য। পুরো আকাশ জুড়ে বর্ণিল রঙের ছোঁয়া। গুডকে ক্যাম্প স্থাপন তদারকির ভার দিয়ে স্যার হেনরি এবং আমি অগ্রসর হলাম ঢালের বিপরীত পাশে। তাকালাম বিস্তীর্ণ মরুর দিকে। পরিবেশ একদম ঝকঝকে। বহুদূরের নীলচে আকৃতিগুলোকে আলাদাভাবে শনাক্ত করতে পারছি আমি। মাঝে মাঝে সাদা সাদা ছোপ। ওগুলোই সুবিশাল সোলাইমানের পাহাড়। ওই যে বললাম আমি, ওটাই হচ্ছে সলোমনের মাইনগুলোর প্রাচীর। একমাত্র খোদাই জানে ওই প্রাচীর আদৌ পেরোনো সম্ভব হবে কিনা। আমার ভাইটা হয়তো আছে ওখানে, আর সেটাই যদি হয় তবে যে কোনো মূল্যে আমি তার কাছে পৌঁছাব, বললেন স্যার হেনরি। কণ্ঠস্বরের গভীরতা শুনেই অনুমান করা যাচ্ছে তার প্রতিজ্ঞার দৃঢ়তার বিষয়টা। আমিও তেমনটাই আশা করি, বললাম। তারপর ঘুরে তাকালাম ক্যাম্পের দিকে। খেয়াল করলাম আমরা এখানে একা নই।
আমাদের ঠিক পেছনে আরো একজন দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করছে সুদূরের ওই নীলচে পাহাড়ের কাঠামো। সেই মহান জুলুযোদ্ধা অম্বুপা। আমি তাকে লক্ষ্য করছি, ব্যাপারটা খেয়াল করতেই কথা বলে উঠল জুলু লোকটা। তবে আমাকে উদ্দেশ্য করে নয়, কথা বলল স্যার হেনরিকে লক্ষ্য করে, যার সাথে লোকটা নিজেকে একাত্ম করে নিয়েছে। এটাই কি সেই দেশ যার উদ্দেশ্যে আপনি যাত্রা করবেন, ইনকুবা? পাহাড়টার দিকে অ্যাসেগাই দিয়ে ইশারা করে বলল জুলু লোকটা। ইনবুপা হচ্ছে স্থানীয় শব্দ, দক্ষিণ আফ্রিকার, অর্থ সম্ভবত হাতি। আর কাফরিরা স্যার হেনরিকে এই নামই দিয়েছে। তীক্ষ্ণ কণ্ঠে উম্বুবাকে জিজ্ঞেস করলাম, তার মনিককে এই পরিচিত নামে সম্বোধন করার অর্থ কি? স্থানীয়দের মধ্যে এটা একটা প্রচলিত রেওয়াজ যে তারা নিজেরা নিজেদের জন্য একটা প্রচলিত নাম ঠিক করে নেয়। তবে এই বর্বর সমাজের মুখে একজন সম্মানিত লোককে এভাবে সম্বোধন করা মোটেও গ্রহণযোগ্য নয়। লোকটার হাসি আমার রাগের মাত্রা আরো বাড়িয়ে দিল। আপনি কিভাবে ধারণা করলেন যে ইনকোসির আমি সেবক, আমি তার সমকক্ষ নই? জবাব দিল লোকটা। কোনো সন্দেহ নেই তিনি রাজ পরিবারের সদস্য, বলতে লাগলো যে তার আকৃতি আর চোখ দিয়েই সেটা ধারণা করা যায়। সম্ভবত আমার কথাই ঠিক, তবে আমিও একজন সম্মানিত মানুষ। আমার মুখপাত্র হয়ে হে মাকুঞ্জামাজন, আমার কথাগুলো এই ইনকোসি ইনকুবো আমার মনিককে বলুন, আমি তার সাথে এ ব্যাপারে কথা বলতে চাই। লোকটার উপর বেশ রাগ হলো আমার, কারণ আমি কাফরিদের সঙ্গে এই আচরণে অভ্যস্ত নই। তবে এই জুলু লোকটার আচরণে এমন কিছু ছিল যা আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। তাছাড়া আমি খুব কৌতূহলীও ছিলাম সে আসলে কি বলতে চায় সেটা জানার জন্য। সুতরাং কথাগুলো তর্জমা করে শোনালাম স্যার হেনরিকে। সেই সাথে এটাও যোগ করলাম যে লোকটার আচরণ দুর্বিনীত এবং চালচলনও আপত্তি রকমের দাম্ভিক। হ্যাঁ অম্বুপা, জবাব দিলেন স্যার হেনরি, আমি ওই জায়গার উদ্দেশ্যেই রওনা হব। এই মরুভূমি অত্যন্ত বিস্তৃত, কোনো পানি নেই সেখানে। পাহাড়গুলো অত্যন্ত উঁচু আর তুষার ছাওয়া। কোনো মানুষ বলতে পারে না ওই পাহাড়ের ওপাশে কি আছে, যেখানে সূর্য ডুবে যায়। ওই জায়গায় আপনি কিভাবে যাবেন? ইনকুবো কেন যাবে? আবারও তর্জমা করলাম কথাগুলো। তাকে বলুন, জবাব দিলেন স্যার হেনরি, আমি সেখানে যাব কারণ আমি বিশ্বাস করি আমার রক্ত, আমার ভাই আমার আগে সেখানে গিয়েছে এবং আমি তাকে খুঁজতে যাচ্ছি। এটাই তাহলে কারণ ইনকুবো? পথে দেখা হওয়া এক লোক আমাকে বলেছিল যে ২ বছর আগে এক সাদা মানুষ ওই মরুভূমিতে প্রবেশ করেছিল পাহাড়ে যাওয়ার জন্য। সঙ্গে ছিল এক ভৃত্য, একজন শিকারী। তারা কখনোই ফিরে আসেনি। তুমি কিভাবে জানলে সে আমার ভাই ছিল? জিজ্ঞেস করলেন স্যার হেনরি। না, আমি জানতাম না, কিন্তু লোকটাকে যখন জিজ্ঞেস করলাম সে সাদা লোকটা দেখতে কেমন ছিল, সে বলল সেই সাদা লোকটার চোখ আপনার মতো ছিল আর ছিল কালো দাড়ি। সে আরো বলেছিল সাদা লোকটার সঙ্গী শিকারীর নাম ছিল জিম। জিম ছিল বেচুয়ানা শিকারী যে পোশাক পরত। এতে আর কোনো সন্দেহ নেই, বললাম আমি। আমি জিমকে খুব ভালো করেইছি। নোট করলেন স্যার হেনরি। আমিও এই ব্যাপারে নিশ্চিত, বললেন তিনি। জজ একবার কোনো বিষয়ে মন স্থির করে ফেললে সেটা করেই ছাড়ত। এটা ওর ছোটবেলার অভ্যাস। যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকে সুলাইমানের পাহাড় পেরুবে,
তবে অবশ্যই সে কাজটা করেছে। যদি সে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয়, তবে অবশ্যই আমরা তাকে পাহাড়ের ওপাশে খুঁজে পাব। উম্বুপা ইংরেজি বুঝলেও খুব কমই কথা বলতে পারে। এটা অনেক দূরে যাত্রা ইনকুবো, বললেন জুলু। আমি কথাগুলো তর্জমা করে শোনালাম স্যার হেনরিকে। হ্যাঁ, জবাব দিলেন স্যার হেনরি। এটা অনেক দূরের যাত্রা, তবে মন থেকে স্থির করলে এই দুনিয়ায় এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ যেতে পারে না। এমন কোনো বাধা নেই অম্বুপা যা সে অতিক্রম করতে পারে না। এমন কোনো পাহাড় নেই যা সে টপকাতে পারবে না। এমন কোনো মরু নেই যা সে অতিক্রম করতে পারবে না। জীবনকে তুচ্ছ জ্ঞান করে ভালোবাসার টানে অজানা মরু আর পাহাড় পেরিয়ে সে যাবেই, যদি সেটাই তার নিয়তিতে লেখা থাকে। তর্জমা করলাম। দারুণ কথা হে আমার বাবা, জবাব দিল জুলু। সত্যিকারের হৃদয় ছোঁয়া কথা। একজন সত্যিকারের মানুষের মুখেই এই ধরনের কথা শোভা পায়। আপনার কথাই ঠিক হে আমার বাবা ইনকুবো। এখন শুনুন, জীবন কি? এটা একটা পালক, ঘাসের একটা ছড়ানো বীজ। ছড়ানো ছিটানো রয়েছে এখানে ওখানে। মাঝে মাঝে এগুলোর সংখ্যা বাড়ে, মাঝে মাঝে মারা যায়। তারপর যেতে হয় স্বর্গের পানে। বীজটা যদি ভালো হয়, তবে সেটা নিজের কাঙ্ক্ষিত পথে বেশ কিছুটা পথ অতিক্রম করতে সক্ষম হয়। বাতাসের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার এই সংগ্রাম ভালো একটা বৈশিষ্ট্য। জন্মালে তো মরতে হবেই। আর সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো একটু আগে ভাগে মৃত্যুর মুখোমুখি হওয়া। এই মরুভূমি অতিক্রম করে পাহাড় পেরিয়ে অগ্রসর হওয়ার পথে আমি আপনার সঙ্গী হব, যতক্ষণ না আমার এই দেহ ভূপাতিত হয়। হে আমার বাবা। দম ফেলার জন্য খানিকক্ষণ বিরতি নিল জুলু। তারপর শুরু করল জুলুদের সেই অদ্ভুত বাগ্মিটা, যা তারা কখনো কখনো করে থাকে, যেটাতে মিশে থাকে সহজাত কাব্যিকতা আর বুদ্ধিবৃত্তির মেলবন্ধন। জীবন কি বলুন হে সাদা মানুষেরা, যার প্রজ্ঞাবান, যারা পৃথিবীর গোপন বিশেষ এর ব্যাপার সম্যক অবগত, যারা তারকা জগতের খবর জানেন, জানেন তারকারাজিকে ঘিরে রাখা অন্যান্য বিষয় বলিও, যারা কণ্ঠ ছাড়াই দূর প্রান্তে খবর পাঠাতে পারেন। বলুন আমাকে সাদা মানুষেরা, আমাদের জীবনের রহস্য এটা কোত্থেকে আসে, কোথায় যায়? আপনারা এর উত্তর দিতে পারবেন না। আপনাদের এটা জানা নেই। শুনুন, আমি এই উত্তর জানাচ্ছি আপনাদের। আমরা এসেছি অন্ধকার থেকে। আবার অন্ধকারেই বিলীন হয়ে যেতে হবে আমাদের। অনেকটা আধার রাতে ঝড়ের কবলে পড়া পাখিদের মতো অজানা স্থান থেকে উঠে আসা। খেয়াল করে দেখুন, বিলীন হব অজানার পথে। জীবন যেমন তুচ্ছ, আবার জীবনই সবকিছু। এটা হচ্ছে সেই হাত, যে হাত দিয়ে আমরা মৃত্যুকে ধরে রাখি। এটা হচ্ছে অনেকটা জোনাকি পোকার মতো, রাতে জ্বললেও দিনে কেবল কালো হয়ে থাকে। এটা শীতকালে সাদা ষাঁড়ের সাদা নিঃশ্বাসের মতো। এটা ঘাসের ছায়ায় মতো, যা সূর্যাস্তের সাথে বিলীন হয়ে যায়। তুমি আসলেই একটা অদ্ভুত মানুষ, লোকটার কথা শেষ হতে বললেন স্যার হেনরি। হেসে উঠল অম্বুপা। মনে হচ্ছে আমরা দুজন অনেকটা একই রকম ইনকুবো। সম্ভবত সোলাইমান পাহাড়ের ওপারে আমিও একটা ভাই খুঁজে পাব। সদিগ্ধ দৃষ্টিতে জুলু লোকটার দিকে তাকালাম। কি বলতে চাইছো? জিজ্ঞেস করলাম। ওই পর্বতমালার ব্যাপারে কি জানো তুমি? খুবই সামান্য, একেবারেই যৎসামান্য। ওটা একটা অদ্ভুত জায়গা, যুগপৎ জাদুবিদ্যা আর সৌন্দর্যের আবাসস্থল।
সাহসী একদল লোকের দেশ, আছে বৃক্ষরাজি, জলধারা আর শ্বেত পর্বতমালা, আর আছে বিশাল শ্বেত সড়ক। আমি এসবের কথা শুনেছি, কিন্তু এসব বলে কি লাভ? সবই অস্পষ্ট। যারা বেঁচে থাকবে তারাই দেখতে পাবে। আবারও সন্দেহের নজরে তাকালাম জুলুযোদ্ধার দিকে। এই লোকটা অনেক বেশি জানে। আমাকে ভয় পাওয়ার কিছু নেই মাকুমজান। আমার মনের কথা অনুমান করেই যেন বলে উঠল অম্বুপা, আমিও আপনার জন্য কোনো কুয়া খুঁড়ব না, কোনো ষড়যন্ত্র করব না। যদি আমরা সূর্যের পেছনের ওই পাহাড় সারি কখনো পেরোতে পারি, তখন আপনাদের বলবো আমি কি জানি। তবে এটুকু বলতে পারি, মৃত্যু ওত পেতে রয়েছে ওখানে। বুঝবান হলে এখনই সিদ্ধান্ত পাল্টে ফিরে যান, হাতে স্বীকার করুন যার কথা আমাকে বলা হয়েছে। আর কোনো কথা না বলে নিজের বর্শাটা স্যালুটের ভঙ্গিতে তুলে ধরল। ক্যাম্পের দিকে ফিরে চলল যোদ্ধা লোকটা। খানিক পরে ওখানে পৌঁছে লোকটাকে দেখতে পেলাম অন্যান্য কাফরিদের মতো বন্দুক পরিষ্কার করছে। লোকটা বেশ অদ্ভুত, বললেন স্যার হেনরি। হ্যাঁ, বললাম আমি, খুব বেশি রকমের অদ্ভুত। লোকটার পেটে কথা চেপে রাখার ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি আমার। সে কিছু একটা জানে, কিন্তু মুখ খুলছে না। তবে মনে হয় না লোকটাকে চাপাচাপি করে কোনো লাভ হবে। আমরা এক অদ্ভুত অভিযানে সামিল হয়েছি, আর রহস্যময় এক জুলোর উপস্থিতিতে খুব একটা ক্ষতি বৃদ্ধি হবে না। পরদিন পদযাত্রা শুরুর আয়োজন করতে লাগলাম। অবশ্য এই দুস্তর মরুভূমিতে আমাদের হাতি শিকারের ভারী রাইফেল আর অন্যান্য জিনিস বয়ে নিয়ে যাওয়া এক কথায় দুঃসাধ্য। সুতরাং বাধ্য হয়ে বাহকদের বিদায় করে দিতে হলো। কাছের এক ক্রালের এক বৃদ্ধের জিম্মায় রাখতে বাধ্য হলাম আমার প্রাণপ্রিয় অস্ত্রগুলো। আমার না ফেরা পর্যন্ত অস্ত্রগুলোর হেফাজত করবে সে। এ ধরনের বর্বর এক চোরের জিম্মায় অস্ত্রগুলো রাখতে বাধ্য হওয়ায় প্রাণ ফেটে যেতে চাইছে আমার। দেখতে পাচ্ছি লোকটা চকচকে লোভী দৃষ্টিতে তাকাচ্ছে জিনিসগুলোর দিকে। তবে কিছু কৌশল করলাম অস্ত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রথমে সবগুলো রাইফেল লোড করে বুড়োকে জানালাম, যদি সে এগুলো স্পর্শ করে তবে বিস্ফোরণ ঘটবে। খরচর লোকটা আমার ৮ বোরের রাইফেলটা নিয়ে বিষয়টা তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে দেখতে উদ্যত হলো। বুম! একটা বুলেট ছুঁড়ে গিয়ে তার একটা ষাঁড়ের গা ভেদ করে বিঁধল একটা গাছের গুঁড়িতে। আর রিকেলের ধাক্কায় পিছনে ছিটকে পড়ল বুড়োটা। ষাঁড় হারানো এবং নিজে আঘাত পাওয়ায় রীতিমতো হতবিহ্বল লোকটা। শেষ পর্যন্ত নির্লজ্জের মতো তার ষাঁড়ের জন্য ক্ষতিপূরণ দাবি করল। তবে আমি নিশ্চিত সে ভুলেও আমার অস্ত্রগুলো আর স্পর্শ করার সাহস করবে না। ওই জ্যান্ত শয়তানগুলোকে ছাউনির ভিতরে ঢেকে রাখুন, বলল বুড়ো। আমাদের চলার পথের বাইরে, নাইলে ওগুলো আমাদের খুন করে ফেলবে। আরো একবার নসিহত করলাম বুড়োটাকে, আমরা ফেরার পথে যদি একটা জিনিসও খোয়া যায়, তবে জাদু দিয়ে তাকে আর তার গোত্রের সব লোকজনকে খুন করব আমি। আর যদি মারা যায় আর সে আমাদের অস্ত্রগুলো চুরি করার চেষ্টা করে, তবে তাকে প্রেতাত্মা হয়ে তাড়িয়ে বেড়াবো। তার গবাদি পশুগুলোকে পাগল বানিয়ে দিব। তার পশুর দুধে টক যেতে যতক্ষণ না তার জীবন অতিষ্ঠ হয়ে পড়ে, যতক্ষণ না সে বন্দুকগুলো বের না করে এনে দেয়। লোকটা আমাদের কথা দিল জিনিসগুলোকে সে তার বাবার আত্মার মতো যত্ন সহকারে দেখে রাখবে। বুড়োটা খল হলেও ভীষণ কুসংস্কারাচ্ছন্ন। এভাবে আমাদের আপাত অপ্রয়োজনীয় গিয়ারগুলোর একটা ব্যবস্থা করে অভিযানের জন্য বের হলাম আমরা ৫ জন। স্যার হেনরি গুড, আমি, উম্বুপা আর হটেনটট ভেন্টভোগেন ভাগ করে নিলাম প্রয়োজনীয় মাল সামান।
যদিও পরিমাণটা একেবারেই সামান্য, তারপরও এক একজনের ভাগে প্রায় 40 পাউন্ডের মতো করে পড়লে। আমাদের সাথে থাকলো 3টা এক্সপ্রেস রাইফেল আর 200 রাউন্ড কার্তুজ, 2টো উইনচেস্টার রিপিটিং রাইফেল আর 200 রাউন্ড কার্তুজ, 3টা কোল্ট রিভলভার আর 60 রাউন্ড কার্তুজ, 5টা 4 পাইন্টের ককরেন পানির বোতল, 5টা ব্লাঙ্কে, 25 পাউন্ড বিলটং বা রোদে শুকানো শিকারের মাংস, উপহার দেওয়ার জন্য 10 পাউন্ড বিভিন্ন রকমের ঝলমলে পুঁতির মালা, কয়েক ধরনের ওষুধ যার মধ্যে রয়েছে 1 আউন্স কুইনাইন, 2-একটা ছোটখাটো সার্জিক্যাল যন্ত্রপাতি, আমাদের ছুরি, ছোটখাটো আরও কিছু জিনিসপত্র, যেমন একটা কম্পাস, দেশলাই, একটা পকেট ফিল্টার, তামাক, একটা কর্নিক, 1 বোতল ব্র্যান্ডি আর পরনের কাপড়। এই আমাদের মোট জিনিসপত্র। এই ধরনের একটা অভিযানের জন্য পরিমাণটা অপ্রতুল হলেও বেশি ওজন সাথে নেওয়ার সাহস পাচ্ছি না। কারণ এই ধরনের জ্বলন্ত মরুভূমি পেরুতে 1 আউন্স অতিরিক্ত ওজনও বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে একজন অভিযাত্রীর জন্য। তবে চেষ্টা করেও ওজনটা এর নিচে নামিয়ে আনা সম্ভব হলো না। এখানে যা আছে তা একেবারেই অত্যাবশ্যকীয়। বহু কষ্টে এবং প্রত্যেককে একটা করে হান্টিং নাইফ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 3 জন স্থানীয় আদিবাসীকে রাজি করালাম আমাদের অভিযানের প্রথম পর্যায়ের সঙ্গী হতে। অর্থাৎ 20 মাইল পথ সাথে সাথে যেতে, সেই সাথে তারা প্রত্যেকে 1 গ্যালনের একটা পানির পাত্র বহন করবে। আমার উদ্দেশ্য ছিল প্রথম রাতের যাত্রার শেষে আমাদের পানির বোতলগুলো পুনরায় ভরে নেওয়া। কারণ আমরা রাতের শীতল পরিবেশে যাত্রা শুরুর ব্যাপারে নিশ্চিত ছিলাম। এই স্থানীয় লোকদের আমরা এই ধারণা দিয়েছি যে আমরা মরুভূমিতে উট পাখি শিকার করতে যাচ্ছি, মরুভূমিতে যা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। লোকগুলো কাঁধ ঝাঁকিয়ে বিড়বিড় করে বলেছিল আমরা আসলে পাগল এবং জলের অভাবে অচিরেই মারা পড়ব। আমার মতে তাদের ধারণাটা মোটেও অমূলক ছিল না। তবে যেহেতু তারা হান্টিং নাইফগুলোর ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিল, কারণ এই ধরনের কোনো বস্তু তাদের ধারণায় অমূল্য সম্পদ, আর এই কারণেই আমাদের সাথে আসতে সম্মত হয়েছিল। তবে আমাদের বেঁচে থাকা না থাকা নিয়ে আদৌ তাদের কোনো ভাবনা ছিল না। পরদিন পুরো সময়টা ঘুমিয়ে কাটালাম। সূর্যাস্তের সময় চমৎকার তাজা গরুর মাংস আর চা দিয়ে নাস্তা সারলাম। বিষণ্ণ কণ্ঠে গুড বললেন, দীর্ঘদিন হয়তো আমাদের এরকম খাবার খেয়েই দিন গুজরান করতে হবে। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে শুয়ে পড়লাম। অপেক্ষা করছি চাঁদ ওঠার জন্য। অবশেষে রাত 9টার দিকে চাঁদ তার পূর্ণ সৌন্দর্য নিয়ে দেখা দিল আকাশে। পুরো অঞ্চলটা যেন রূপালী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সেই আলোয় শান্ত, বিষণ্ণ আর অদ্ভুত দেখাচ্ছে যেন বিস্তীর্ণ মরুভূমি। ওপরে তারা ছাওয়া আকাশ। উঠে দাঁড়িয়েছি সবাই। মিনিট কয়েক ব্যয় হলো পুরোপুরি তৈরি হতে। তারপরও খানিকটা ইতস্তত করলাম সবাই। এটা সম্ভবত মানব চরিত্রের এক চিরকালীন বৈশিষ্ট্য, অনিশ্চিতের পথে পা বাড়ানোর আগে দ্বিধাগ্রস্ত হওয়া। আমরা 3 শ্বেতাঙ্গ দাঁড়িয়েছি এক জায়গায়। আগেসাই হাতে উম্বুপা রয়েছে আমাদের কয়েক কদম সামনে। রাইফেলটা ঝুলিয়ে নিয়েছে কাঁধে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মরুভূমির দিকে। ভাড়া করা 3 জন বাহক প্রস্তুত জলের মশক নিয়ে, আর ভেন্ট ভোগেল অবস্থান নিয়েছে কিছুটা পিছনে। জেন্টলম্যান, মৃদু ভরাট গলায় বলে উঠলেন স্যার হেনরি, আমরা সত্যিকারের পুরুষ মানুষদের এক অভিযানে রওনা হচ্ছি। আদৌ এই অভিযানের সফলতা আসবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তবে ভালো কিংবা মন্দ যাই ঘটুক না কেন, আমরা 3 জন এই অভিযানের শেষ পর্যন্ত একসাথে থাকব। এখন যাত্রা শুরুর প্রাক্কালে
আসুন আমরা সংক্ষিপ্ত প্রার্থনা করি সে মহামহিমের উদ্দেশ্যে, যিনি আমাদের নিয়তি নির্ধারণ করে রেখেছেন, যিনি যুগে যুগে আমাদের পথের দিশা দেখিয়েছেন। প্রার্থনা করি ভবিষ্যতেও যেন আমাদের জন্য মঙ্গলময় পথের দিশা বের করে দেয়। মাথা থেকে খ্যাট খুলে কিছুক্ষণ দুহাতে নিজের মুখ ঢেকে রাখলেন এই বিশাল দেহী নাইট। বুড আর আমিও অনুকরণ করলাম তাকে। আমি নিজেকে মোটেও ধার্মিক বলে মনে করি না। স্যার হেনরিকেও এভাবে কথা বলতে শুনিনি। তবে এই প্রার্থনা শুনেই প্রথম অনুভব করলাম ভদ্রলোক খুবই ধার্মিক। আমার মনে হয় না একটা মাত্র ব্যতিক্রম ছাড়া আমি কখনো এর চেয়ে ভালো কোনো প্রার্থনায় যোগ দিয়েছি, এবং যে কোনো কারণেই হোক মন থেকে শান্তি অনুভব করছি। আমাদের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত, আর কখনো কখনো অনিশ্চিত আর বিপজ্জনক বিষয়াবলী মানুষকে স্রষ্টার আরও নিকটবর্তী করে তোলে। এখন তাহলে যাত্রা শুরু করা যাক, বললেন স্যার হেনরি। শুরু হলো আমাদের যাত্রা। আমাদের এই অভিযানে পথ নির্দেশনার সম্বল বলতে দূরের পাহাড় আর প্রবীণ হোসেদা সিলভেস্টার চার্ট। আর চার্টটার উপরও খুব বেশি ভরসা করা সম্ভব নয়, কারণ এটা আঁকা হয়েছে ৩০০ বছর আগে অর্ধসচেতন এক মৃত্যুপথযাত্রীর হাতে। এক টুকরো লিলেনের উপর আঁকা এই ম্যাপটাকে মোটেও কার্যকর আর সন্তোষজনক কিছু বলা যায় না। তারপরও এই ৩ শতাব্দী পুরানো এই লিলেনের টুকরোটার উপরই নির্ভর করছে আমাদের অভিযানের সাফল্য। আমরা যদি সেই ব্যাড ওয়াটার পুকুরটার অবস্থান খুঁজে পেতে ব্যর্থ হই, যেটা সেই প্রবীণ ডনের আঁকা চার্ট অনুযায়ী মরুভূমির ঠিক মাঝে থাকার কথা, তথা আমাদের যাত্রাপথ থেকে ওটার দূরত্ব ৬০ মাইল হওয়ার কথা, তবে তৃষ্ণার কারণে সম্ভবত এটি ঘটবে আমাদের জীবন তথা এই অভিযানে। তবে আমার কাছে এই বালিয়ার কারুর সমুদ্রে সুলাইমানের পাহাড় থেকেও ৬০ মাইল দূরত্বে থাকা এই জলাধার খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এমনকি প্রবীণ ডন যদি ওটা নিশ্চিতভাবে চিহ্নিতও করে থাকে, এত প্রজন্ম পরে ওটা আদৌ টিকে থাকবে? যদি সূর্যের তাপে ওটা শুকিয়ে গিয়ে থাকে, কিংবা জন্তু জানোয়ার ওটাকে মারিয়ে নষ্ট করে দিয়ে থাকে, বা বালি চাপা পড়ে যদি ভরাট হয়ে গিয়ে থাকে, এমনকি আমরাও হয়তো রাতের ছায়ায় ভারী বালিতে চাপা পড়া ওই স্থানটিকে নিজেদের অজান্তেই মারিয়ে এসেছি। কারুঝোপে জড়িয়ে যাচ্ছে আমাদের পা, কমিয়ে দিচ্ছে চলার গতি। অন্যদিকে বালিও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হাঁটার সময়। আমাদের ভেন্টস্কুন আর গুডের শুটিং বুটের ভেতর ঢুকে যাচ্ছে বালি, ফলে কয়েক মাইল এগোনের পরেই পরিষ্কার করতে হচ্ছে জুতো। তবে একটা জিনিস এখনো স্বস্তিকর, তা হলো রাতের মরুভূমি বেশ আরামদায়ক শীতল, যদিও বাতাস বেশ ভারী, আর আমাদের অগ্রগতিও বেশ ভালো। এমনিতেই মরুভূমি খুবই নীরব আর নিঃসঙ্গ, রীতিমতো স্নায়ুবিদারী। বিষয়টা উপলব্ধি হতেই শীষ বাজাতে শুরু করলেন গুড। দ্য গার্ল আই লেফট বিহাইন্ড মি। তবে সেই বিশাল নৈশব্দের বুকে বিদ্ঘটা শোনালো সুরটা। বাধ্য হয়ে শীষ বাজানো বন্ধ করলেন ক্যাপ্টেন। খানিক পরেই এমন এক ঘটনা ঘটল, তাৎক্ষণিকভাবে আমরা কিছুটা হতচকিত হলেও পরবর্তীতে সেটাই একটা হাসির উপলক্ষ হলো আমাদের কাছে। গুড যেহেতু একজন নাবিক, স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞ হিসেবে ক্যাম্পাস রাখার দায়িত্ব বর্তালো তার উপরে। সেই আমাদের নেতৃত্ব দিচ্ছে, আর আমরা একজনের পেছনে আরেকজন লাইন ধরে অনুসরণ করছি তাকে। আচমকাই বিস্মিত হওয়ার মতো একটা শব্দ এলো কানে, সেই সাথে উধাও হয়ে গেলেন গুড। পর মুহূর্তে আমাদের চারপাশে একটা হুটোপুটি, চিৎকার আর জান্ত ছুটোছুটির আওয়াজে সরগরম হয়ে উঠল। স্নান আলোতেও বালির মধ্যে অর্ধেক আড়াল করা ছুটন্ত অবয়বগুলো দেখতে পাচ্ছিলাম আমরা। ভাড়া করা স্থানীয় বাহকরা তাদের বহন করা মালপত্র বালিতে ছুঁড়ে ফেলে পালিয়ে যেতে উদ্যত হলো,
কিন্তু পালাবে কোথায়? চারদিকে ধূ বালির প্রান্তর। পালাবার কোনো পথ নেই। উপায় না দেখে মাটিতে